এইচএসসি 26 যেভাবে ইংলিশে 100% প্রিপারেশন নেবে, এই যে আমার হাসিটা দেখতে পাচ্ছ না, ঠিক আমিও চাইবো তোমাদের যে জুলাইয়ের 2 তারিখ থেকে এইচএসসি পরীক্ষা শুরু হবে, বিশেষ করে ইংলিশ পরীক্ষাতে হাসিটা এর চেয়ে অনেক সুন্দর থাকবে। এখনও যারা পড়াশোনা করছো না, যে না আমি কি পারবো না, এই দুমন ভাবে যারা আসো তাদের জন্য এই ভিডিওটা। তো তার জন্য তোমাদের কিছু কাজ করতে হবে। একেবারে আমার কথাটা দেখো কিভাবে লেখা আছে, যেভাবে ইংলিশে 100% প্রিপারেশন নেবে। আমি কোনো সাজেশনস দেইনি, কিচ্ছু না, জাস্ট কোন কাজটা কিভাবে করলে তুমি এটার থেকে সর্বোচ্চটা নিয়ে আসতে পারবো, আমি জাস্ট সেই ওয়েটা তোমাদেরকে দেখাই দিচ্ছি। এটা তো কখনোই সম্ভব না যে একটা টিচার তোমাকে পরীক্ষা দিয়ে দিবে, সর্বোচ্চ মোটিভেশন দিতে পারে, সর্বোচ্চ টেকনিকটা বলতে পারে। আমি কোনো প্রকার সাজেশনস পর্যন্ত দেইনি। অল্প সময়ের ভিডিওটা একটু ভালোভাবে খেয়াল করো আমি কি বলছি, দেখবা তোমার হচ্ছে একেবারে সাইকোলজি চেঞ্জ হয়ে যেতে পারে। এখনও যারা পড়াশোনা করছো না, যে না আমি কি পারবো না, এই দুমন ভাবে যারা আসো তাদের জন্য এই ভিডিওটা, বিশেষ করে যারা এইচএসসি পরীক্ষাতে অবতীর্ণ হতে যাচ্ছ। ফাইন, আচ্ছা আমরা একটু যদি মানবন্ধনটা দেখি, দেখো এখানে দুইটা পার্ট। একটা হচ্ছে রিডিং পার্ট আসে তোমাদের পরীক্ষাতে ইংলিশ ফার্স্ট পেপারে, বিশেষ করে দুইটা পার্ট। একটা হচ্ছে তোমাদের হচ্ছে রিডিং পার্ট, যেইখানে পেসেজ থাকবে 2-3টা এবং সেইখান থেকে কোশ্চেন অ্যান্সার করতে হবে। আরেকটা হচ্ছে রাইটিং পার্ট, যেটাকে আমরা অনেকটা স্কুল লেভেলে বা যারা মুখস্থ করি আন্ধারে মুখস্থ পাঠ বলে থাকি, অভিহিত করে থাকি। ফাইন, আচ্ছা কোন জায়গাতে ফোকাস করলে তোমার মার্কস কনফার্ম এবং এইটার ইফেক্ট অন্য মার্কসগুলিতেও পড়বে সেইটা দেখো। পেসেস যাই আসুক, পেসেস কমন পড়লেও তুমি মার্কস পাবা না, কারণ হচ্ছে পেসেস কমন পড়ার মানেই যে এমসিকিউ কমন পড়া, ব্যাপারটা এরকমটা না। তার জন্য তোমাকে যেটা করতে হবে, একটা পেসেস যখনই পড়বা পেসেসটার যাবতীয় এমসিকিউ কোশ্চেন যা আছে সবগুলি পড়ে ফেলবা, তাহলে এইখানের 100% মার্কসটা তুমি ক্যারি করতে পারবা। দ্যাট মিনস 5-এ 5। এই মার্কসগুলি কোনোভাবেই পরীক্ষাতে ছাড়া যাবে না। আবার লিখে রাখো, এই যে এইখানে সর্বোচ্চ 7 থেকে 8টা পেসেজ তোমরা সাজেশন অনুযায়ী নিশ্চয়ই পড়ে নিচ্ছ, ওই 7 থেকে 8টা পেসেজের মধ্যেই কিন্তু আলটিমেটলি পরীক্ষাতে কমন পড়বে, জাস্ট নিশ্চিত থাকো। কিন্তু কথা হচ্ছে পেসেজ কমন পড়ছে, আমি খুশিতে আত্মহারা, তাহলেই কি মনে করছো ফুল মার্কস তুমি ক্যারি করতে পারবা? সত্যিটা হচ্ছে না। তোমাকে কি করতে হবে, যেই পেসেজটা তুমি পড়তেছো পরীক্ষায় কমন পড়ছে, সেই পেসেজ থেকে যেন মার্কসটা মিসিং না হয়। এর জন্য যেটা করতে হবে, ওই প্যাসেজটা পড়ার সময় প্রত্যেকটা সিনোনিম অ্যান্টোনিম ভালো করে পড়তে হবে, যেন এই বিশেষ করে আমাদের পরীক্ষাগুলিতে সিনোনিম আছে। হোয়াট ইজ দ্য সিনোনিম অফ পিনাকল, হ্যাঁ? তাহলে তুমি তো পড়ে লাভ নাই যদি ঠিকঠাক মতো ভোকাবুলারিটা কমপ্লিট করতে না জানো। এই 5 মার্কস আমার কথা হচ্ছে কোনোভাবেই মিস করা যাবে না। এবং এবং যেটা করবা তোমরা, মিস করার অপশনও নাই। যদি 7-8টা পেসেস ভালোভাবে ফার্স্ট টু লাস্ট সব এমসিকিউগুলি প্র্যাকটিস করো, সব তো পড়া লাগবে না। একটা ইংলিশে একটা সুন্দর কথা আছে, স্মার্ট ওয়ার্ক ইজ বেটার দেন হার্ড ওয়ার্ক। তুমি বলদের মতো খেটেই গেলা, পরিশ্রম করেই ফেললা, লাভ নাই। রিজিক অবশ্যই একটা বিষয়, তোমার লাক থাকলে তুমি পাবা, না হলে পাবা না, সেটা সব কিছুর ঊর্ধ্বে। কিন্তু সত্যিটা হচ্ছে যে তোমাকে স্মার্টলি কাজ করতে হবে। খালি পড়লাই এইটা তোমাকে ফুল মার্কস দিবে না, নিশ্চিত থাকো তুমি। তোমাকে টেকনিক্যালি পড়তে হবে, সেইটা আবার কেমন কথা। আচ্ছা আমরা পড়ার সময় কি পড়বো, কতটুকু পড়বো, এর চেয়ে বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে কতটুকু বাদ দিব বা কি আগে বাদ দিব। যেহেতু এখন পরীক্ষা চলে আসছে, আমরা তো অলরেডি ফুল বই পড়ে ফেললাম, তাই না? এবং আমি টিচার্সদের একটা সাইকোলজি তোমাদের বলবো, যে খাতা দেখার সময় কেমন সাইকোলজি নিয়ে খাতা দেখে। ওকে, এইখানে 5-এ 5 কনফার্ম, আর এইখানে অ্যান্সারিং কোশ্চেন এই 10-এ 10ও মিস করা যাবে না। কেন যাবে না আমি বলি, যেই 5টা 7টা পেসেস পড়লা সেইখান থেকে কমন আসলো অথবা আসলো না, এই কোশ্চেন তুমি যতই প্র্যাকটিস করে যাও
ডিরেক্ট কমন পড়বে না। অর্থাৎ তুমি যদি টাইপ অনুযায়ী পড়তে পারো, এই কোশ্চেনগুলো অ্যান্সার করা শিখতে পারো, কিভাবে কোন ধরনের কোশ্চেনের অ্যান্সার করতে হয়। যেমন হোয়াই দিয়ে যদি কোশ্চেন হয় একভাবে অ্যান্সার করতে হয়, হু দিয়ে কোশ্চেন হলে একভাবে অ্যান্সার করতে হয়, হাউ দিয়ে কোশ্চেন হলে একভাবে করতে হয়, ওয়ার্ড দিয়ে হলে একভাবে করতে হয়। তারপরে হচ্ছে আর কি আছে, হুইচ দিয়ে কোশ্চেন করলে আরেকভাবে অ্যান্সার করতে হয়। এই কোশ্চেন করার টাইপটা যদি তুমি বুঝো, পেসেজ 100% না বুঝলেও কিচ্ছু আসে যায় না, এইখানের 10-এ 10 তুমি ক্যারি করতে পারবা। এখন এইখানে একটা প্রশ্ন আছে, স্যার কতটুকু লিখলে আসলে 10-এ 10 পাবো? এই কোশ্চেনটা যদি করো, আমি বলবো যদি একেবারে যারা বুঝতেই পারো না তাদের জন্য এইখানে আসলে কতটুকু বিষয় না, কোয়ালিটি যদি তুমি একটা সেন্টেন্সে লিখো তাতেও এনাফ। কিন্তু তারপরও আমরা 2টা মার্কস, তো 2টা মার্কসের জন্য যদি 3টা সেন্টেন্স অথবা যেটা করতে পারি 3 থেকে 4 লাইন, এইটা হচ্ছে স্ট্যান্ডার্ড হয়। নর্মাল লেখা যেটা এক পেজে ধরো যে 14 লাইন লিখতে পারে যারা, তাদের জন্য এইটা একটা স্ট্যান্ডার্ড লেভেল। তাহলে তাহলে একেবারে পার কোশ্চেনে 2 করে মার্কস, 5টা কোশ্চেন দিবা, অবশ্যই গ্রামাটিক্যালি নির্ভুল থাকতে হবে, তাহলে তোমার এই 10 মার্কস তুমি পাবাই পাবা, কনফার্ম থাকো। তাহলে এই যে গেল 10 এবং 5, 15 মার্কস, কম না কিন্তু। এই মার্কসগুলি মায়ের যাওয়ার মতো রাস্তা নাই। এইগুলোতে মায়ের গেলে তোমার টিচারের মেন্টালিটি তৈরি হয়ে যায়, আর স্টুডেন্টটা পারে না, বেসিক নাই। কারণ হচ্ছে কি, এগুলোতে তো তোমার মুখস্থ করতে হয় না, এগুলো নিজের মতো করে প্যাসেজ পরে বুঝে জাস্ট লিখতে হয়। এখানে কমন পড়ারও কিচ্ছু নাই, একদম অ্যান্সারিং কোশ্চেন ব্যাপারটা এমনই। আর তারপর যেটা সবচেয়ে সহজ একটা টপিক হচ্ছে ফ্লোচার্ট। কে কিভাবে বলে আমি জানি না, সবচেয়ে সহজ একটা টপিক হচ্ছে ফ্লোচার্ট। ফ্লোচার্টের মধ্যে যেটা হয়, তোমাদের একটা হচ্ছে নমুনা দেয়া থাকে এইভাবে, এই যে এই একটা এখানে ধরো কিছু একটা দেওয়া আছে, আর বাকি 5টা তোমাকে এই যে এইভাবে করতে হবে। হ্যাঁ, বাকি 5টা তোমাকে এইভাবে করতে হবে, এই যে এইভাবে। মোট হবে 6টা, 1 2 3 4 5 6টা হবে, একেবারে এক পেজের মধ্যে পুরোটা লিখবা। এইখানের যে ব্যাপারটা, ধরে যে প্রথমটা আছে কি, গিভিং ইম্পর্টেন্স। গিভিং ইম্পর্টেন্স অর্থাৎ অর্থাৎ এইটা হচ্ছে জেরান্ড দিয়ে আছে। যদি প্রথমটা এইভাবে জেরান্ড দিয়ে থাকে, তাহলে পরবর্তীগুলো জেরান্ড বা জেরান্ড ফ্রেজ দিয়ে হয়। প্রথমটা যদি পার্টিসিপল হয়, বাকিগুলিও পার্টিসিপল দিয়ে। প্রথমটা যদি অ্যাডজেক্টিভ দিয়ে হয়, পরেরগুলিও অ্যাডজেক্টিভ দিয়ে। প্রথমটা যদি ইনফিনিটিভ হয়, পরেরগুলিও ইনফিনিটিভ দিয়ে। এই জাস্ট এই ক্রাইটেরিয়া, যে স্টার্টিং ক্রাইটেরিয়াটা যদি তুমি মাথায় রাখো, এইখানে 10-এ 10, তোমার কোনোদিন ওই প্যাসেজটা পড়া লাগবে না, যেটাই আসুক। একদম ওপেন চ্যালেঞ্জ করতে পারি, কোনোদিন ওই প্যাসেজটা তোমার পড়াও লাগবে না। এটা নিয়ে কিছু অন্ধবিশ্বাস আছে যে কোত্থেকে শুরু করব, কই থেকে শুরু করলে কি দেয়, এটা কোনো ব্যাপার না। যেইখান থেকে খুশি ওই টপিক রিলেটেড, ধরো যে শোয়িং দ্য ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ, তাহলে কি দেখায় তুমি এটা হাইলাইট করবা, দেখায় হচ্ছে ইংরেজির গুরুত্ব বা ইংরেজি শেখার গুরুত্ব। তুমি ওই এই টপিক রিলেটেড তুমি যে কোনো যেইখান থেকে খুশি 5টা তুমি এইভাবে বক্স দিবা, এবং অবশ্যই এই নমুনাটা তোমাকে অনুসরণ করতেই হবে, আদারওয়াইজ হবে না। ধরো আছে ভার্বের সাথে আইএনজি, দ্যাট মিনস জেরান্ড ফ্রেজ দিয়ে বা জেরান্ড দিয়ে, তুমি করলা হচ্ছে কি দিয়ে, তুমি করলা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ দিয়ে, তোমার ফুললি ভুল। তুমি অথচ তুমি হাইলাইট করলা, এটা হাইলাইটই হইলো এই বিষয়টা, কিন্তু তোমাকে 1 মার্কসও দিবে না। আর যারা শুধুমাত্র এইটুকু ক্রাইটেরিয়া বুঝে কাজটা করতে পারো, তাদের সবচেয়ে সহজ, জাস্ট 3 মিনিটে 10 এইখানে নেওয়া যায়। 3 মিনিটে 10 মার্কস নেওয়া যায়, একদম সত্যি কথা। প্যাসেজটা পুরোপুরি তুমি তো প্রথমেই পড়ে নিলা, তাই না? তখন আর পুরোপুরি পড়তেও হচ্ছে না, তখন তুমি দেখলেই বুঝবা দাগ দিয়ে এইখানে এটা হতে পারে। তখন এটাকে তুমি একটু এক্সচেঞ্জ করে নিলে কাজটা কিন্তু হয়ে যায়। ধরো যে প্রশ্নের মধ্যে আছে পে হিট টু দিস,
তাহলে তুমি তো আর পে হিট টু দিস দিতে পারবে না, কারণ আছে শুরুতে ভার্বের সাথে আইএনজি। তাহলে তোমার এটাকে করতে হবে কি, পেইং হিট টু দিস। এই যে বিষয়টা, জাস্ট এই নমুনাটা ফলো করলে, বিগিনিং নমুনাটা ফলো করলে তুমি জাস্ট 10-এ 10 সবচেয়ে ইজি এইখানটাতে পাওয়া। আচ্ছা, তারপরে যদি আমি একটু দেখি সামারাইজিং, এটা নিয়ে খুব বেশি কথা বলার দরকার নেই, আমার ইউটিউবে তুমি পাবা সামারি লেখার টেকনিক, যেটা মোটামুটি এটা ফলো করলে 8-9 মার্কস দিবে। অনেকে 10 করে, কিন্তু আমার মতে টিচার সাইকোলজি যা বলে 10-এ 10 দেওয়া ঠিক না, কারণ হচ্ছে এটা একটা লিটারারি বেসড প্রোগ্রাম। এখানে এক একজন এক এক রকম মতামত দিতে পারে সামারি লিখতে, যে বাট ভিউ বা মূল পয়েন্টটা তো একই, এটা নিঃসন্দেহে। আর সামারি লেখার ক্ষেত্রে যেটা হবে, ওই যে অযথা কোশ্চেন করা যাবে না, এক্সাম্পল আনা যাবে না, হ্যাঁ, এবং যথার্থতে চেষ্টা করতে হবে সব কিছু অ্যাসার্টিভ সেন্টেন্সে লিখতে। মোট 5-6টা সেন্টেন্স লিখবা, হুবহু কিন্তু না। 5-6টা সেন্টেন্সের মধ্যে তোমার পুরা প্যাসেজটাকে একেবারে হাইলাইট করবে। এটা নিয়ে খুব বেশি কিছু লেখার দরকার হয় না, জাস্ট নিজের মতো করে সেন্টেন্সগুলো একটু সাজিয়ে লিখলে 8-9 মার্কস দেয়। এটা ওই যে স্যার 3 পেজ লিখবো না 4 পেজ লিখবো, না, স্ট্যান্ডার্ড সাইজ 1 পেজের চেয়ে কমই হয়, বেশি হয় না। কিন্তু আমরা মনে করি যত পেজ লিখব মার্কস মনে হয় তত বেশি। না, এই কনসেপ্টটা থেকে ভাই বের হতে হবে, কোনো ওয়ে নাই। তো এইটা হচ্ছে একটা অ্যাভারেজ জিনিস, যে ধরো এইখানের এই 25 মার্কস ক্যারি করবে, তাকে সামারিতে দেখলেও টিচার একজন হুদায় 8-9 দিয়ে দেবে। এটা হচ্ছে টিচারদের সাইকোলজি। না, এই ছেলের বেসিক ভালো, কনসেপ্ট ভালো, সে ভালোই লিখছে। প্রথম 2-1 লাইন পড়ার পরে তো আসলে একটা মানুষ বুঝে ফেলে। যখন মানুষ ভাত নামায়, ভাত ফুটছে কিনা, তখন কিন্তু সবগুলি ভাত আসলে দেখে না টিপ দিয়ে, একটা বা দুইটা দেখলেই মানুষ বুঝে যায়। ওই যে আমি তোমাকে বললাম না যে স্মার্ট ওয়ার্ক ইজ বেটার দেন হার্ড ওয়ার্ক। কি পড়বা আর কি বাদ দিবা সেটা তোমাকে কনফার্ম করতে হবে, কোনটা আগে বাদ দিবা তুমি সেইটা কনফার্ম করো। ওকে, তারপর উইথ ক্লু সবচেয়ে ইম্পর্ট্যান্ট এই দুইটা জিনিস, সবচেয়ে ইম্পর্ট্যান্ট এই দুইটা জিনিসে যাদের ফুল মার্কস থাকবে এই 15, তাদের A+ কেউ আটকাইতে পারবে না। আমি বলতেছি এইখানে খুব কম গ্রামারের ব্যবহার হয়, কারণ চেঞ্জ করতে হয়, বাট তুমি যদি অর্থটা বোঝো একদম হুবহুও বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার হয় বক্স থেকে। আর যেটা বক্সে থাকে না সেটার ক্ষেত্রে আরও বেশি ইজি, যারা ভোকাবুলারি ঠিকঠাক মতো বুঝে পারে তাদের ক্ষেত্রে যেটা হয়, তাদের ক্ষেত্রে হচ্ছে একদম ধরো যে কেউ ব্যবহার করলো একটা লাইনে, কেউ ব্যবহার করলো আচ্ছা কেউ ব্যবহার করলো ধরো উই আর ড্যাশ ডিপো। আচ্ছা, এই যে সেন্টেন্সটা ধরো এটা উইদাউট ক্লোতে আসছে, উইদাউট ক্লো। এখন কনটেক্সট অনুযায়ী তোমাকে অবশ্যই ব্যবহার করতে হবে। কনটেক্সট অনুযায়ী ধরো এখানে শব্দটা আসবে হেল্প, তাইলে আর টু বি ভার্বের পরে ভার্বের সাথে আইএনজি, হেল্পিং। এটা হচ্ছে কনটেক্সট অনুযায়ী তোমার মনে হচ্ছে। আচ্ছা, কেউ যদি দেয় অ্যাসিস্টিং, কোনো প্রবলেম আছে? কোনো প্রবলেম নেই। কেউ যদি দেয় সাপোর্টিং, কেউ যদি দেয় কোঅপারেটিং, অর্থাৎ এইখানটাতে উইদাউট ক্লোতে 10 মার্কস নেওয়াটা যেমন কঠিন, আবার না নেওয়াটাও ঠিক সেরকমই কঠিন। সেটা কিভাবে? সেটা হচ্ছে তুমি যদি অর্থটা বুঝতে পারো, পার্টস অফ স্পিচের ব্যবহার বোঝো, যে এইখানে এই পার্টস অফ স্পিচ বসবে, এইখানে এই নমুনাটা বসবে, তখন তুমি অর্থ অনুযায়ী জাস্ট শব্দটা সিলেক্ট করলেই হয়ে যাচ্ছে ঠিকঠাক মতো। আর যদি তোমাকে সীমিত করে দেয় বা সীমাবদ্ধ করে দেয়, তুমি কিন্তু তখন এর বাইরে যাইতে পারবা না। ধরো একটা বক্সে শব্দ আছে অ্যাকোলেট, অ্যাকোলেট, এখন তুমি এটার মিনিংই জানো না, বা স্পেকুলেট, এরকম যদি 5টা শব্দ বক্সের মধ্যে দেয়, অথচ কিন্তু এটা খুবই সহজ অর্থ ধারণা করা, হ্যাঁ, বা অনুমান করা। তুমি কি জানতা না প্রেডিক্ট
বা গেইস, এই শব্দগুলো কিন্তু তুমি ইজিলি ব্যবহার করতে পারতা, কিন্তু যখন এইরকম 2-3টা শব্দ ব্যবহার করছে তখন মাথাটা পুরা গেছে। এই জন্যে বক্সে যেমন বিড়ম্বনা আছে, আবার অর্থ জানলে আরামই বেশি। কিন্তু বক্সের বাইরে যেটা, ধরো এই যে বক্সে আছে এইরকম মানে আজাইরা শব্দ, তখন তো তোমার পুরো মাথাটা খাটাইতে হবে যে না আমি কি করি, তাহলে আমি এই বাইরে তো যাইতে পারতেছি না। আর তুমি মানে উইদাউট ক্লোতে নিজের ইচ্ছা মতো ওয়ার্ড তুমি ইউজ করতে পারতেছো, যেটা হবে তোমার জন্য বিশাল একটা প্লাস পয়েন্ট। অর্থাৎ যারা গ্রামাটিক্যাল ফাংশনে খুবই ভালো তারা কিন্তু অনেক কিছু উইদাউট ক্লোতে ব্যবহার করতে পারে। তো এইখানটাতে এই যে এই দশ পাওয়াটা একটু কঠিন হলেও যারা মোটামুটি প্র্যাকটিস করবে রেগুলার বেসিসে, তাদের জন্য এইটা সবচেয়ে বড় একটা আশীর্বাদ হয়ে দাঁড়াবে। এবং যারা, আমি তো বললাম, এবং অবশেষে এইখানে না লাগে কোনো গ্রামাটিক্যাল ফাংশন, জাস্ট বাংলা বুঝলেই গল্পের মতো করে পড়লেই রিয়ারেঞ্জে 10-এ 10 পাওয়া যায়। জাস্ট বাংলার মতো করে পড়লেই রিয়ারেঞ্জে 10-এ 10 পাওয়া যায়। তো এইখানটাতে হিউজ একটা মার্কস, ও মাই গডনেস, জাস্ট হিউজ একটা মার্কস। দেখো 5, 10, 15, 10, 25, 25, 10, 35, 40, 50, 60, তার মধ্যে সামারিতে কিছু মার্কস কাটতে পারবে চাইলে টিচার, কিন্তু এইখানের যে বাকি মার্কসগুলি আছে, এই মার্কসটা যদি তুমি ধরতে চাও তাহলে তোমাকে সর্বোচ্চ মানে হচ্ছে সময়টা সর্বোচ্চ মূল্য দিতে হবে এই এই জায়গাটাতে। বিশেষ করে আমি যদি বলি রিয়ারেঞ্জ 10 মার্কস, উইথ ক্লো উইদাউট ক্লো 15 মার্কস, 25 মার্কস, ফ্লোচার্ট 10 মার্কস, 35 মার্কস, এইটা তোমাকে 100% এনশিওর করতে হবে। ধরো তুমি এইখানে ফুল না পেলেও 5-এ তুমি অনুমানে দিলেও 3 পায়, অনুমানে দিলেও এইখানটাতে 3 পায়। আর যাদের অনুমানের মধ্যে অনুমান ভালো তারা 4 পেয়ে যায়, আমি দেখছি যেটা। তাহলে ধরো এইখানে 3ই, এইখানে ধরলাম আমি 3ই সর্বোচ্চ কম। আর এইখানে ধরো যে হাবিজাবি যদি না লিখে, গ্রামাটিক্যাল ফাংশনে ভুল না হয়, ধরো চাইছে একটা দিছে আরেকটা, এরকম হইলে তো কিছু বলার নাই। জিজ্ঞেস করছে কই যাও, তুমি অ্যান্সার করতেছো যে আমাদের খেতে এবার প্রচুর ধান হইছে, এটা কি কোনো কথা হইল? মোটামুটি একটা লজিক্যাল অ্যান্সার করতে হবে প্রশ্নের ধরন অনুযায়ী, তাই না? অর্থাৎ যারা অ্যান্সারিং কোশ্চেন ফরম্যাটে অভ্যস্ত তাদের এখানে মার্কস কাটা যাবে না। আমি তাও ধরতেছি ধরো 8 এইখানটাতে, তাহলে 8 আর 5 13, 13 আর সামারিতে ধরলাম 8, 21 মার্কস, তাই না? 21 মার্কস। কিন্তু বাকি যেই মার্কসটা আছে এইটা তোমাকে নিশ্চিত করতেই হবে, এইখানে বিকল্প কিছু নাই। বাকি যে, আর যারা পাস করার জন্য চিন্তা করতেছো তারা আজকে থেকে এই কয়েকটা টপিক, এই যে 5 নাম্বার উইদাউট ক্লোজ, তারপরে হচ্ছে রিয়ারেঞ্জ উইথ ক্লোজ, ফ্লোচার্ট আর এমসিকিউ, এই কয়টা জিনিস আজকে থেকে একেবারে আদা জল খেয়ে লেগে যাও। কারণ জুলাইয়ের 2 তারিখ থেকে জাস্ট মাত্র 2 মাস আছে তোমাদের হাতে পরীক্ষার। তো এইটার জন্য আদা জল খেয়ে এখন এই কয়টা জিনিস প্র্যাকটিস করো। এই যে ফ্লোচার্ট দেখো, জাস্ট খালি টাইপ কিভাবে প্রথমটা দেয়া সেইভাবেই তুমি যাওয়া, একেবারে 100% মার্কস পাওয়া যায়। তারপরে উইথ ক্লোজ মোটামুটি অর্থ জানলেই হয়ে যায়, চেঞ্জ খুব কম আসে। তাহলে এই যে জায়গাগুলোতে যদি তুমি সর্বোচ্চ গুরুত্ব দাও, এইখানের যাদের টার্গেট যে ইংলিশে প্লাস পেতেই হবে, ইংলিশ ফার্স্ট পেপারে ওঠাইতে হবে মিনিমাম 85 থেকে 90, মিনিমাম আমি বলতেছি, এবং এটা বেস্ট পসিবল। ইংলিশ সেকেন্ড পেপারে মার্কস তোলাটা একটু কঠিন তুলনামূলক, আবার সহজও, কিন্তু গ্রামাটিক্যাল না জানলে এখানে গ্রামারের চেয়ে বেশি, গ্রামার খুব অনেক বেশি ব্যবহার হয় না। এইখানে তোমার কোনো গ্রামার লাগতেছে না, এইখানটাতে কোনো গ্রামার লাগতেছে না, এইখানেও গ্রামার কম ব্যবহৃত হয়, এইখানেও গ্রামার কম ব্যবহৃত হয়, এইখানে শুধুমাত্র একটা টাইপের গ্রামার ব্যবহৃত হয়, আর কিছু না। তাহলে কাজটা অনেকটা ইজি হয়ে গেল না? তো এইখানটাতে যাদের এ প্লাস পাওয়ার চিন্তা, 85% থেকে 90% মার্কস কনফার্ম করতে হবে। এবং আমি যেই ওয়েটা বললাম যে এইভাবে আগালে সম্ভব, এইখানে যত মার্কসই কাটুক না কেন, এইখানে আসলে প্যারাগ্রাফ একটা লিখলে 10 মার্কস থেকে সবাইকে এভারেজ 7, 8 এরকম দিবে।
সর্বোচ্চ ভালো লেভেলের লিখলে হাতের লেখাও সুন্দর হওয়া লাগবে, আমার মতো হইলে কোনো লাভ নাই। ঠিক একেবারে মুক্তার মতো যদি হয় তাহলে 9। আর ফর্মাল লেটার সবাই ভালো করে সবাইকেই 8-9 দিবে, কোনোভাবেই গ্রামারে ভুল করা যাবে না। ফর্মাল লেটার এমন না যে অনেক কঠিন কাজ, একটা পড়লে মোটামুটি একই টাইপের সব হয়, তাই না? তো এইখানটাতেও 8-9। গ্রাফ চার্ট, এটা হচ্ছে একটা তোমাদের পরীক্ষাতে যেটা আসে সেটা হচ্ছে একটা হচ্ছে পাই চার্ট। পাই চার্ট হচ্ছে যেটা এই যে গোল থাকে, হ্যাঁ, বিভিন্ন ইস্যু এত পার্সেন্ট, এটা এত পার্সেন্ট, এটা এত পার্সেন্ট, এটা এত পার্সেন্ট, এরকম থাকে আর কি কোনো একটা বিষয়ের উপর। আরেকটা হচ্ছে বার চার্ট। বার চার্টটা হচ্ছে ওই যে শহীদ মিনারের মতো যে বিভিন্ন জরিপ দেখায়, হ্যাঁ, এইগুলো হচ্ছে বার চার্ট। তো এই দুইটা টাইপ শিখে নিলে মোটামুটি কিছু ওয়ার্ড আছে, ওগুলি জানলেই লেখা যায় ভালো একটা বার চার্ট বা পাই চার্ট। তো এইটার ক্ষেত্রেও আমি সেম কথা বলবো, মোটামুটি এটা লেখার ক্ষেত্রে যেটা হবে 3টা বা 4টা প্যারাতে লিখবা, 3 থেকে 4টা প্যারাতে লিখবা। প্যারা, এটা তো বেসিকলি হচ্ছে অ্যানালাইজিং প্যারাগ্রাফ। এটাতে কিন্তু প্যারা দেয়া যায়, যদিও অ্যানালাইজিং প্যারাগ্রাফ বলা হয় বা অ্যানালাইসিস প্যারাগ্রাফ, তাই না? এটা বেসিকলি বিভিন্ন সুখ কি বলে এটাকে, বিভিন্ন সমীক্ষা থেকে নেওয়া হয় এই ধরনের প্যারাগ্রাফ বা চার্ট। ওকে, তো এইখানে দুইটা টাইপ ভালোভাবে আয়ত্ত করে যাবা, তাহলে দেখবা মোটামুটি একটা মার্কস, যারা হাতের লেখা খারাপ 6ও পাইতে পারো, কিছু করার নাই, 6ও পাইতে পারো, এটাতে কিছু করার থাকে না আসলে। দেন হচ্ছে লাস্ট অফ অল থিম। লাস্ট অফ অল হচ্ছে থিম। এইখানটাতে যেটা করতে হবে, এই থিমে লেখা কিন্তু অনেক কম, থিমে লেখা অনেক কম। জাস্ট কতটুকু, থিমের ধরো যে 8টা সেন্টেন্স লিখলে সুন্দর একটা থিম হয়ে যায়। জাস্ট 8টা যদি সেন্টেন্সে লেখা ফেলো, সুন্দর একটা থিম হয়ে যায়, কিন্তু মার্কস অনেক বেশি। থিমটাতে মার্কস অনেক অনেক বেশি। থিমে খুব সম্ভবত তোমাদের 7 মার্কস, আর 7 থেকে 6, 5 এবং 7 পর্যন্ত টিচাররা দিয়ে দেয়, এটা টিচারদের সাইকোলজি। কিন্তু সেই ক্ষেত্রে এই অংশটাতে খুবই ভালো করতে হয়। এইটা হচ্ছে হিসাব। এই গেল তোমাদের ফার্স্ট পার্টে তোমরা কিভাবে প্রিপেয়ার্ড হবা। আমি আবারও বলছি, এই প্যাসেজে সর্বোচ্চ গুরুত্ব দিবা, ফ্লোচার্টে সর্বোচ্চ গুরুত্ব দিবা, উইথ ক্লু, উইদাউট ক্লু, রিয়ারেঞ্জ, এই কয়টাতে ফুল মার্কস নেওয়ার চেষ্টা করবা যে কোনোভাবে। তাহলে দেখো তোমার ইংলিশে প্লাস কেউ ঠেকাইতে পারবে না। এইচএসসি 26, ওকে। তারপরে আমরা যদি একটু সেকেন্ড পার্টটা দেখি, সেকেন্ড পার্ট নিয়ে আসলে এটা সময় সাপেক্ষ কাজ, এটা নিয়ে কথা বলার মতো কিছু নাই। এটা আসলে প্রচুর পরিমাণে প্র্যাকটিসের কাজ, আগে থেকে বেসিক ভালো থাকার কাজ। এখন যেটা করতে হবে তোমাদের, যাদের পাস করার ক্ষেত্রে ধরো এই যে এইটা আর্টিকেল, প্রেপোজিশন, তারপরে হচ্ছে পাঞ্চুয়েশন, এই কয়টা বিষয়ের উপর পাস করার জন্য যারা সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে, কারণ এইখানের 5-5 সহজেই পাবা একদিন প্র্যাকটিস করলো। আর প্রেপোজিশন, কিছু প্রেপোজিশন থেকেই আসে, যেমন ধরো কি অফ, ইন, অ্যাট, ফর, বাই, উইথ, অন, 2 3 4 5 6 7, 3 4 5 6 7, অন, একেবারে স্পেসিফিকলি বললে এই কয়টা প্রেপোজিশনের ব্যবহার সবচেয়ে বেশি আসে, জাস্ট এই কয়টা, ক্যান ইউ ইমাজিন? তাহলে একটু ভালোভাবে যদি তোমরা প্র্যাকটিস করো, বোর্ড কোশ্চেনগুলি জাস্ট প্র্যাকটিস করো, বোর্ড কোশ্চেনগুলি, আর কিছু না, বোর্ড কোশ্চেনগুলো যদি প্র্যাকটিস করো, দেখবা প্রেপোজিশনে 3-4 পেয়ে যাবা। আর সেকেন্ড পেপারে প্লাস যদি পেতে যাও, এইটা একেবারে কি বলবো, এইটা হচ্ছে একেবারে তোমাকে মানে প্রিপারেশন ছাড়া কোনো ওয়ে নাই, আসলে প্র্যাকটিস ছাড়া কোনো ওয়ে নাই। তবে একটা মজার ব্যাপার হচ্ছে,
তোমাদের এইচএসসিতে রাইট ফর্ম অফ ভার্ব ভেরি ইজি, একেবারে ভেরি ইজি। প্রত্যেকটা টপিক আসলে এখানে এই কয়টা একটু সহজ কম্পারেটিভলি, 1 2 3 4। এই বিষয়ে যাদের পাস করার ইচ্ছা তারা হচ্ছে 17 18 একটু পরিশ্রম করলে নিতে পারবা। আর যাদের বেসিক ভালো তাদের তো কোনো কথাই নাই, জাস্ট বাসায় এখন থেকে প্র্যাকটিস করো, একেবারে ফুল মার্কস নেওয়ার চেষ্টা করো। একটা জায়গাতে তোমাদের মার্কস মিসিং হতে পারে, সেইটা হচ্ছে এই কানেক্টরসে যারা অনেক ভালো তাদের উপরেও বলতেছি আমি। আর হচ্ছে এই যে এইটা যদি মুখস্থ অনেকটা শব্দ যদি না জানা থাকে তাহলে কিন্তু একটু চ্যালেঞ্জিং হয়ে যায়। সেকেন্ড পেপার আসলে ওই যে হুট করে 15 দিনে তুমি সব চেঞ্জ করে ফেলবা, এই সুযোগটা সেকেন্ড পেপারে নাই। তোমাকে ধীরে 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 প্র্যাকটিস করেই বিল্ড আপ করতে হবে তোমার নিজেকে, ঠিক আছে? তো এটার জন্য আমি বলতেছি সিনোনিম অ্যান্টোনিমটা আসলে এটা এখন যদি কিছু বোর্ড কোশ্চেন মুখস্থ করো তাইলে এনাফ। আর সর্বোপরি কথা যেটা, সেটা হচ্ছে সেকেন্ড পেপারে প্রচুর পরিমাণে প্র্যাকটিস ওয়াইজ কাজ এবং বিষয়টা সম্পর্কে বিস্তারিত জানতে হয়। আসলে সেকেন্ড পেপারটা এমনিতে হবে না, হুট করে খালি এক ভিডিওতে আমার কাজ হয়ে যাবে না। সেকেন্ড পেপারটা জেনুইনলি তোমাকে পরিশ্রম করে অর্জন করতে হবে, ঠিক আছে? লেখা অনেক কম, লেখা কম কি দেখো তুমি এখানে 5টা আর্টিকেল, ধরো অ্যান্সার টু দি কোশ্চেন নাও কি, যদি আমি বলি অ্যান্সার টু দি কোশ্চেন নাও 1, অ্যান্সার কিন্তু শেষ। দেখো এই এ বি সি ডি ই এফ জি এইচ আই জে, এইখানে এ এন ডি ক্রস ডি, শেষ কিন্তু একটা আমার কোশ্চেনের অ্যান্সার করা। তো কাজ পরীক্ষার হলে কাজটা অনেক সহজ, কিন্তু আগে তোমাকে এটার জন্য পরিশ্রম করতেই হবে। এছাড়া এই সেকেন্ড পেপারে আসলে মুখে চাপা দিয়ে মার্কস নেওয়া সম্ভব না, যেটা ফার্স্ট পেপারে সম্ভব। জাস্ট 15 দিন পরিশ্রম করলে 90% মার্কস তুমি ক্যারি করতে পারবা। 90%, এটা কিন্তু কম কথা না। তুমি ঠিক এখন থেকে শুরু করো সিস্টেমেটিকলি। আমি যে বললাম একটা টপিকের ভিতর, যেমন তুমি যদি একদিন পেসেজ নিয়ে বসো, একটা দিন জাস্ট পেসেজ নিয়ে বসো, দেখবা মোটামুটি যেই কমন 7-8টা পেসেজ আছে একদম জাস্ট তামা তামা হয়ে যাবে, সব কোশ্চেন সহ। এবং এইটা সহ হয়ে যাবে, ফ্লোচার্ট সহ। ফ্লোচার্ট তো আরেকটা পেসেজ থেকে আসে, তাই না? এইটা সহ কাজ হয়ে যাবে। এইটা কি, এটা কোনো কাজই না আসলে এই ফ্লোচার্টটা। একদিন ধরো রিয়ারেঞ্জে লাগবে, 2 দিন ধরো যে উইদাউট ক্লুতে লাগবে, তাহলে দেখো 2 আর 1 3, এইখানে গেল, এইখানে গেল 3, এইটাতে এবং এইটাতে 1 দিন, দুইটাতে 4 দিন, 4 দিন। আর এইটা 4 দিন, আর এই দুইটা মিলিয়ে হচ্ছে 2 দিন, 6 দিন। আর এইটার জন্য 2 দিন, এই 8 দিন যদি ঠিকঠাক মতো তুমি সময় দাও এইখানটাতে, জাস্ট 8 দিন সময় দিলে তোমার 60% মার্কসের একটা ওয়েল প্রিপারেশন হয়ে যাবে, ওয়েল প্রিপারেশন, ঠিক আছে? তো আর এইখানে বাকিটা মোটামুটি ওই যে অ্যাটলিস্ট পড়ে যাইতে হবে, একবারে তো না পড়ে গেলে পরে সব কিছু বানিয়ে লিখতে পারবা না। যাদের বেসিক ভালো তাদের তো সেকেন্ড পেপারে পুরাই একেবারে কোপ, পুরাই কোপ এক কথায়। কিন্তু যাদের বেসিক ভালো না তাদের জন্য বলতেছে এইভাবে 8 দিন প্রিপারেশন আর রিটেন পার্টগুলো একটু দেখে গেলা, একেবারে দেখবা 80% মার্কস চলে আসবে। আর সেকেন্ড পেপারে আলটিমেটলি তোমাকে প্র্যাকটিস করেই যাইতে হবে, এই ছাড়া কোনো রাস্তা নাই। যত যাই বলি আমরা, মুখে চাপার জোরে তো আর মার্কস আনা যায় না, সত্যিটা এইটাই মানতে হবে। তার মধ্যে যেটা সহজ খুব, এই যে এইটা ফ্রেজ অ্যান্ড ওয়ার্ডস খুবই ইজি কাজ, প্রেপোজিশন কিছু প্র্যাকটিস করলে হয়ে যাবে, আর্টিকেল কিছু প্র্যাকটিস করলে হয়ে যাবে। দেন কমপ্লিটিং সেন্টেন্স যারা ভালো পারে তাদের ইংলিশ সেকেন্ড পেপারে ঝামেলা নাই। আর ভোকাবুলারি, কমপ্লিটিং ইংলিশ সেকেন্ড পেপারের পুরো খেলাটাই হচ্ছে ভোকাবুলারি আর হচ্ছে এই কমপ্লিটিং সেন্টেন্স এবং এবং হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স। এই দুইটা টপিকে যারা ভালো তাদের কাছে কমপ্লিটিং সেন্টেন্স কোনো ইস্যুই না। আর ইন্টারমিডিয়েটে সবচেয়ে সহজ হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বটা, একদম আমি স্পষ্ট ক্লিয়ার করে দিচ্ছি। রাইট ফর্ম অফ ভার্ব হায় হায় কত কঠিন, এগুলো কিচ্ছু না, আজাইরা, সব আজাইরা কথা। এখন এই যে পাঞ্চুয়েশন কি, পাঞ্চুয়েশনের একটা নিয়ম, জাস্ট
একটা নিয়ম যে পারে সে 5 থেকে 5 পাবে পাঞ্চুয়েশন। সেটা কি? ইনভার্টেড কমার ব্যবহারটা। আর সবাই এটা পারে, কখন প্রশ্নবোধক, কখন ফুল স্টপ, কখন হচ্ছে এক্সক্লামেশন, এইগুলোর সমস্যাটা কেউই ফেস করে না। শুধুমাত্র এই যে কি বলে এটাকে, ইনভার্টেড কমার ব্যবহারটা, যখন দুইজন মিলে কথা বলে স্পিচ হয়ে যায়। আর স্পিচ বিশেষ করে ন্যারেশন যারা পারে তারাই পারে, ঠিক আছে? তাহলে এই একটার সাথে আলটিমেটলি পাঞ্চুয়েশনের কাজ হয়ে যাচ্ছে। যে ন্যারেশন ঠিকঠাক মতো পারে সে পাঞ্চুয়েশন পারে। এর মানে এই না যে পাঞ্চুয়েশন পারে সে ন্যারেশন পারে, ব্যাপারটা এমন না। যে ন্যারেশন পারে সে পাঞ্চুয়েশন পারে, কিন্তু পাঞ্চুয়েশন পারলেই ন্যারেশন পারবে, ব্যাপারটা এমন কথা না। ওকে, তারপরে আমি যদি বলি এখানে কি, সেটা হচ্ছে এগুলি আসলে বেসিক থাকা লাগবে। কি বলে, এই যে মডিফায়ার্স, কানেক্টরস, এই ব্যাপারগুলিতে। আর প্রনাউন রেফারেন্সিং মোটামুটি 5টা থাকে, তো যারা পড়ে ধরতে পারে যে এটা ভুল প্রনাউন, এটা সঠিক করে দিলা, এই কাজটা করতে পারলে কাজ হয়ে যায় আর কি। তারপর দেখি আমি রাইটিং পার্টটা। রাইটিং পার্টটা হচ্ছে অ্যাপ্লিকেশন আছে, অ্যাপ্লিকেশন 8 মার্কস। এইখান থেকে ধরো যে যাদের পাস করার জন্য তারা বেশি বেশি অ্যাপ্লিকেশন পড়বা, বেশি বেশি অ্যাপ্লিকেশন করলে এখানে ঠিকই তুমি 7 পেয়ে যাচ্ছ। রিপোর্ট কতগুলি সাজেশন অনুযায়ী পড়বা, 7-8টা নিশ্চিত কমন পড়বে। অ্যাপ্লিকেশন দেখবে কমন পড়তেছে, প্যারাগ্রাফও কমন পড়তেছে 10। আর শর্ট এসে 6 থেকে 7টা পড়ে যাবা কমন দেখে, যার যার বোর্ড অনুযায়ী দেখবা মোটামুটি কমন পড়ছে। 5 মার্কসের জন্য এনাফ, আমি যেই কথাগুলি বলছি নিশ্চিত থাকো। সর্বশেষে আমি যেটা বলতে চাই, এটা সত্যি কথা, স্মার্ট ওয়ার্ক ইজ ফার বেটার দেন হার্ড ওয়ার্ক। তোমাকে কি পড়তে হবে সেটার আগে যেটা করতে হবে, কি বাদ দিতে হবে সেটা বুঝতে হবে। আদারওয়াইজ তুমি কিন্তু সকলের সাথে কম্পিটিশন করে পারবা না। তোমার আমার চেয়ে মেধাবী লোকের অভাব নাই, কিন্তু সিস্টেমেটিক পরিশ্রমটা কে করতে পারে সেই দিন শেষে আগায় যাবে। তো সবশেষ তোমাদের সকলের জন্য দোয়া কামনা করে আমি আমার তোমাদের যে কিছু দিক নির্দেশনা ছিল সেটা শেষ করতে যাচ্ছি। সবাইকে অগ্রিম অভিনন্দন, সবাই এইচএসসিতে অনেক অনেক ভালো ফলাফল করো। বেস্ট অফ লাক।